হে বন্ধুরা, টুইস্ট টেলসের আজকের এই পর্বে আমি আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি স্কুইড গেম সিজন 2 এর 10টি হিডেন ডিটেলস, যা আমি বাজি ধরে বলতে পারি আপনি এর আগে কখনো লক্ষ্য করেননি। এটি আমার স্কুইড গেম সিজন 2 এর ব্রেকডাউনের দ্বিতীয় অংশ। তবে নিরাশ হওয়ার কিছু নেই, আপনি যদি প্রথম অংশ এখনো অবধি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখার পর সেটি দেখতে ভুলবেন না। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, 6 লেগ গেমের জন্য গিহান এবং তার দলকে তাদের পালার জন্য 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। এটা কিভাবে ঘটেছিল তা আমি ব্যাখ্যা করে বলছি। তো 365 জন প্লেয়ারকে 5 জনের দলে ভাগ করা হয়েছিল, অর্থাৎ মোট 73টি দল। প্রতিটি দলকে চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে 5 মিনিট সময় দেওয়া হয়েছিল। যেহেতু 2টি করে দল একসঙ্গে খেলছিল, তাই গিহান এবং তার দলকে 180 মিনিট অর্থাৎ 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। বাট ওয়েট, আরও আছে। গার্ডদের রাউন্ডের মাঝে অতিরিক্ত সময় প্রয়োজন হচ্ছিল মৃতদেহগুলোকে পরিষ্কার করতে এবং সংগ্রহ করতে। সুতরাং এইসবের জন্য এক্সট্রা 1 ঘন্টা লেগেছিল। অর্থাৎ গিহান এবং তার দল যখন 6 লেগ গেম খেলতে গিয়েছিল তখন তারা কমপক্ষে 4 ঘন্টা অপেক্ষা করেছিল। এখন ভাবুন গিহান এবং তার দলের উপর ঠিক কতটা মানসিক চাপ পড়েছিল, কারণ তারা বারবার প্লেয়ারদের ফেল হতে এবং মরতে দেখছিল আর নিজের পালার জন্য অপেক্ষা করছিল। এটা আরো এক্সপ্লেন করে যে কেন ডোহো এত ভালোভাবে খেলতে পারছিল, কারণ অন্যরা যখন নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিল, ডোহো তখন সেই সময়টাকে পাথর নিয়ে খেলার প্র্যাকটিস করার কাজে লাগিয়েছিল। নাম্বার 2, যখন রিক্রুটার লোন শার্কের সঙ্গে রাশিয়ান রুলেট খেলছিলেন তখন লক্ষ্য করলে দেখতে পাবেন রিক্রুটার আসলে একটি ডামি বুলেট লোড করছিলেন। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে কেসিং এর নিচে একটি ছিদ্র রয়েছে। যে ছিদ্রটি দেখছেন তা হলো যেখানে প্রাইমার বসানো হয়। প্রাইমার হলো একটি ছোট্ট বিস্ফোরক যা ফায়ারিং পিন দ্বারা আঘাতপ্রাপ্ত হলে কেসিং থেকে গুলি বের করে দেয়। যদি প্রাইমারটি আগে থেকেই আঘাতপ্রাপ্ত বা সম্পূর্ণ অনুপস্থিত থাকে তবে বন্দুকটি গুলি ছোড়ার জন্য অকেজো হয়ে যায়। তাই প্রথম রাউন্ডে বন্দুকটির গুলি ছোড়ার কোনো সম্ভাবনাই ছিল না। আবার দ্বিতীয় খেলায় রিক্রুটার 3টি ডামি বুলেট যোগ করেছিলেন, তবে এবার একটি আসল বুলেটও ছিল। খেয়াল করলে দেখতে পাবেন একটি বুলেট ফ্ল্যাট দেখাচ্ছে, অর্থাৎ প্রাইমার এখনো আঘাতপ্রাপ্ত হয়নি। যখন রিক্রুটার বলেছিলেন যে তাদের মৃত্যুর সম্ভাবনা 5:6, তখন বাস্তবে মৃত্যু ঘটার সম্ভাবনা ছিল মাত্র 1:6। তাহলে রিক্রুটার কেন মিথ্যে বলছিলেন? তো আমার মতে রিক্রুটার চেয়েছিলেন প্লেয়ার্সরা ভয় পেয়ে কষ্ট পাক। সে চাইছিলেন না যে খেলাটা 1 বা 2 রাউন্ডের মধ্যে শেষ হয়ে যাক। নাম্বার 3, রিক্রুটার সোফায় মৃত অবস্থায় চোখ খুলে শুয়েছিলেন। কিন্তু যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিছু সময় পরে দেখতে পাবেন যখন গিহান চো হিউ সিওকের সঙ্গে কথা বলছিল তখন রিক্রুটারের চরিত্রে অভিনয় করা অভিনেতা চোখ ঝাপটায়। এই অভিনেতার নাম গং হিউক এবং মনে হচ্ছে তিনি মৃতের অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন এবং ক্যামেরা তার উপর সরাসরি না থাকায় তিনি চোখের পলক বন্ধ করে ফেলেছেন। নাম্বার 4, রেড লাইট গ্রিন লাইট খেলায় গিহানের অবিচ্ছিন্ন নির্দেশনা এবং পরিকল্পনা সবাইকে শান্ত রেখেছিল এবং প্রায় 2 মিনিট পর্যন্ত কেউই এক্সট্রিমলি এলিমিনেট হয়নি, যা ফ্রন্টম্যানের জন্য হতাশাজনক ছিল। কারণ এই খেলায় সাধারণত প্রথম মিনিটেই বিশাল এলিমিনেশন হয়, কিন্তু যখন প্লেয়ার 196 অবশেষে এলিমিনেট হয় তখন ফ্রন্টম্যান স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং রিল্যাক্স হয়ে তার ড্রিঙ্কটি গ্রহণ করেন। কিন্তু এখানে যা আকর্ষণীয় তা হলো যে স্ক্রিনটি দেখছেন তাতে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে 3টি মৃতদেহ পড়ে আছে। এটি একটি ভুল, কারণ এই মুহূর্তে গেমে শুধুমাত্র 196 এলিমিনেট হওয়ার কথা। নাম্বার 5, সিজন 2 এর এপিসোড 5-এ ফ্রন্টম্যান তার ভাগের দুধ প্রেগনেন্ট মেয়েটিকে অফার করেন এবং বলেন, আমি প্লেন মিল্ক খেতে পারি না। কিন্তু সিজন 1 এর এপিসোড 3-তে ইল নাম বলেছিলেন যে তার ছেলে প্লেন মিল্ক হজম করতে পারে না। এর মানে সম্ভবত হতে পারে যে ইনহো অর্থাৎ ফ্রন্টম্যান ইল নামের ছেলে, যেহেতু সিজন 2 এ জানানো হয়েছে যে ইনহো এবং জুনহো আংশিক ভাই অর্থাৎ স্টেপ ব্রাদার, তাদের বাবা একই। এই তথ্য সম্পর্কে
আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 6, সিজন 2 দেখার সময় আপনারা হয়তো ভাবছেন যে কেউ কি কখনো গিহানের মতো এই গেমগুলো থামানোর চেষ্টা করেছে, এবং আমার মতে এর উত্তর হলো না। কেউ কখনোই ভিআইপিস বা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে গেম থামানোর চেষ্টাই করেনি, শুধুমাত্র গিহানি করছে। আমি ব্যাখ্যা করছি কেন। আমরা তো জানি যে এই গেমগুলো 1988 সাল থেকে চলছে, সুতরাং 2023 সালে 15টি সংস্করণ এবং 15 জন বিজয়ী রয়েছে। কিন্তু তারা গিহানের মতো ছিল না। বিজয়ীরা ছিল নৃশংস খুনি, যারা বাঁচার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। এবং আমরা তো ইতিমধ্যেই জানি যে ফ্রন্টম্যান একজন পুরনো বিজয়ী। তাই কে জানে আরো কত বিজয়ী এই গেমের সঙ্গে যুক্ত রয়েছে। ভেবেই দেখুন, গিহানের গেমের পুরো জার্নিটা ছিল ভাগ্য, অন্যের স্যাক্রিফাইস এবং অন্যের সাহায্য দ্বারা। এমনকি সিজন 2-তে সে সমানে ভাগ্যের জোরে রিক্রুটারের থেকে বেঁচে যাচ্ছিল। এভাবে সে ইউনিক হয়ে উঠেছিল। গিহান অন্যদের থেকে ব্যতিক্রম ছিল, কিন্তু আগের বিজয়ীরা ছিল কিলার্স, যারা গেমের দ্বারা কঠোর হয়ে গিয়েছিল। তাই তারা গেম থামানোর কোনো চেষ্টাই করেনি। নাম্বার 7, রাশিয়ান রুলেট গেমের সময় রিক্রুটার গিহানের সঙ্গে খেলার সময় সম্পূর্ণ ভয়মুক্ত ছিল। সে নিজের দিকে বিনা দ্বিধায় বারবার গান পয়েন্ট করছিল। কিন্তু সিজন 1-এ গিহান যখন বন্দুকের মতো দেখতে একটা লাইটার বের করে রিক্রুটারের দিকে পয়েন্ট করে, তখন সে ভয়ে নিজের হাত উঁচু করে নেয়। প্রথম দেখায় এটি একটি ভিত্তিহীন ঘটনা বলে মনে হলেও এর পেছনে যথার্থ কারণ আছে বলে আমার মনে হয়। এই পরিস্থিতিতে রিক্রুটার যে কোনো সাধারণ মানুষের মতো রিয়াক্ট করেছিল। সে প্রতি বছর শত শত প্লেয়ার্সদের সঙ্গে সাক্ষাৎকার করে তাদের জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তে। সে খুব ভালোভাবেই জানতো যে কিভাবে তাদের ম্যানিপুলেট করতে হয় এবং তাদের সামনে কিভাবে নিজেকে রিলেটেবল রাখতে হয়। তো আমি একটুও বিস্মিত হব না যে রিক্রুটার আগে থেকেই জানতো যে গিহুনের হাতে থাকা বন্দুকটা ফেক, আর তা জানা সত্ত্বেও সে গিহুনের সামনে নাটক করেছিল নিজেকে রিলেটেবল প্রতিপন্ন করার জন্য। নাম্বার 8, লক্ষ্য করলে দেখবেন গিহান পুরো সিরিজে নিজে থেকে কখনোই ছাতার ব্যবহার করেনি। সিজন 1-এ তাকে সবসময় বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটতে দেখানো হয়েছে। এমনকি সে যখন তার X5 এর অ্যাপার্টমেন্টে গিয়েছিল, তখন সে ছাতা ফেরত না নিয়েই চলে এসেছিল। আর তার 3 বছর পর সিজন 2-তে সে তখনও ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটছিল। দেখলে মনে হয় তার একটা অদ্ভুত অভ্যেস রয়েছে ছাতা ছাড়া বৃষ্টিতে নামা, যা থ্রু আউট দ্য সিরিজ দেখানো হয়েছে। নাম্বার 9, সিজন 1-এ ডালগোনা গেম চলাকালীন দেয়ালে থাকা ছাতার আকৃতি খুবই সাধারণ ছিল, কিন্তু যখন প্লেয়াররা হানিকোম থেকে ছাতার আকৃতিটি কেটে বের করছিলেন, সেটি অনেক বেশি জটিল ছিল সেটির খাজওয়ালা আকৃতির কারণে। এরপর সিজন 2-তে যখন গিহান আরো একটি ডালগোনা গেমের ইমাজিন করছিল, তখন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো যে দেয়ালের ছাতার আকৃতি ও হানিকোম্বে থাকা ছাতার আকৃতি একই, কিন্তু বাস্তবে দেয়ালে থাকা ছাতার আকৃতি খুবই সাধারণ, যা হাইলাইট করছিল গিহুন ইমাজিন করছে, আর তার মস্তিষ্ক সেগুলোকে পুনরাকৃতি দিচ্ছিল তার অভিজ্ঞতায় থাকা স্মৃতির সাহায্যে। এটি স্কুইড গেম সিরিজে থাকা একটি দুর্দান্ত হিডেন ডিটেলস। নাম্বার 10, রিক্রুটার হোমলেস মানুষদের একটা করে চয়েস দিত, হয় ব্রেড তুলে নিতে আর নয়তো একটা স্ক্র্যাচ কার্ড তুলে নিয়ে তার মাধ্যমে নিজেদের ভাগ্য যাচাই করতে। কিন্তু পুরো শোতে কখনোই দেখানো হয়নি সে আসলে কেন করত বা কে তাকে দিয়ে এই কাজটা করাতো। যাই হোক, আমার মনে হয় আমি কারণটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আসলে সে নিজেকে কাইন্ড অফ অপরাধী মনে করত, তাই সে এমনটা আউট অফ গিল্ট করত, কারণ তার কাজ ছিল শত শত নিরপরাধ মানুষকে একটা মারণ খেলায় নিয়োগ করা। এখানে প্রায় সবাই মারা যেত, তো তারা যখন ব্রেডের পরিবর্তে স্ক্র্যাচ কার্ড চয়েস করত, তখন সে বিব্রত হয়ে পড়ত। এই বিষয়টি তাকে অবাক করত যে মানুষ ক্ষুধা নিবারণের চেয়ে বেশি গুরুত্ব দিত জুয়া খেলায়। কিন্তু প্রকৃতপক্ষে এই বিষয়টি এই পুরো সিরিজের মূল টপিক। মানুষ সবসময় একটা বড় অ্যাচিভমেন্টের জন্য নিরাপদ পথের পরিবর্তে ঝুঁকিমূলক এবং সবচেয়ে সহজ পথ অনুসরণ করতে চায়। রিক্রুটার এই ছোট্ট খেলাটির মধ্যে দিয়ে নিজের কাজের পক্ষে যুক্তি তৈরি করে। সে মনে করে যে মানুষ টাকা পাওয়ার জন্য যে কোনো কিছুর ঝুঁকি নিতে রাজি। এখানে রিক্রুটার পুরোপুরি ভুলও নয়, কিন্তু সে পুরোপুরি ঠিকও নয়। এটি
এই সিরিজের মেইন বিষয়বস্তুর একটা ছোট্ট পয়েন্ট মাত্র। অবশ্য এটি শুধুমাত্র একটি স্ক্র্যাচ কার্ডের সাহায্যে দেখানো হয়েছে। আর যদি খেলোয়াড়দের দৃষ্টিকোণ থেকে দেখি, তবে তাদের সিদ্ধান্ত খুব একটা খারাপ নয়। একবেলা খাবার মিস করে যদি বড় প্রাইজ জেতার সুযোগ পাওয়া যায়, তবে তাই গ্রহণ করাই উচিত। এই নিয়ম ধনী মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি একবেলা না খেলেও চলবে, কিন্তু যদি আপনি মিলিয়ন জিতে যান, তাহলে আজীবনের জন্য সব সমস্যার সমাধান হয়ে যাবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, রিক্রুটার এভাবে নিজের মনকে নিজের কাজের জন্য সান্ত্বনা দিত। গভীরভাবে দেখলে ফ্রন্টম্যানেরও বিশ্বাস তাই ছিল। তবে আমার ধারণা সিজন 3-তে রিক্রুটার এবং ফ্রন্টম্যান হেরে যাবে, কারণ যখন কেউ একেবারে নিচে পড়ে যায়, তখন কেউ না কেউ তাকে তুলে ধরতে আসে। জীবনে যখন কঠিন সময় আসে, তখন মানবতা জেগে ওঠে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের একটু ভালোবাসা ও মানবতা আমাদের মতো ক্রিয়েটারদের অনেক মনোবল যোগায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।